তুই বিকেলে কই গিয়েছিলি? বাইরে গেছিলাম। কার সাথে গেছিলি? কই, কার সাথে আবার? নীলা আমাকে কিছু বলতে যাবে তখনই আমার ফোনটা বেজে উঠল। নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দে। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করতেই লাউড স্পিকারে দিলাম। হ্যালো, কে বলছেন? বাবু, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীলার দিকে তাকিয়ে দেখি ও রাগে চটপট করতেছে। ওই সেমরি, আমি তোর কোন জনের বাবুরে, আর তুই কে? বিকালেই তো আমরা দেখা করলাম, এত তাড়াতাড়ি আমাকে তুমি ভুলে গেলে? ও তুমি, সরি। কি করো এখন? তোমার কথা ভাবি। সত্যি? হঠাৎ মনে হলো, আরে হজ্জা, নীলা তো আমার সামনে দাঁড়িয়ে। আমি রুমে বসে পাবজি খেলতেছি, তখনই আম্মু আমার রুমে এসে, সকালে ব্রেকফাস্ট করার সময় তোকে আমি কি বলেছিলাম? ডিস্টার্ব করো না তো, যাও তো, দেখ শোনা পাবজি খেলতেছি। আর কথা শেষ হতেই আম্মু আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল। ও আম্মু, আম্মু গো, আমার খেলা। তোকে না বলেছিলাম বিকেলে তোর মামার বাড়ি যাব? রেডি হয়ে নিচে আয়, যাবার সময় মোবাইল পাবি, তার আগেও না পরেও না। যাবো তো, আগে মোবাইলটা দাও তো। হুম। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আম্মু চলে গেল আর আমি অসহায় হয়ে বসে আছি। আর একটু হলেই খেলাটা শেষ হয়ে যেত। এই তো আর ৪৫ মিনিট বাকি ছিল। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম। আমার জামা কাপড় অবশ্য আম্মু আগেই গুছিয়ে নিয়েছে। নিচে নামতেই আম্মু, মাশাআল্লাহ, তোকে আজ খুব সুন্দর লাগছে। আসলে আজকে আমি নীল কালারের শার্ট আর একটা কালো জিন্সের প্যান্ট আর হাতে ঘড়ি পরছি, তাই দেখতে হবে ছেলেটা কার। এখন চুপ কর, একটু এদিকে আয় তো। কেন বলো তো? তোর কপালে একটু কাজল লাগিয়ে দেই, পরে না জানি আবার কারো নজর পড়ে। সেজন্য তো বলি, আমার মতো ছেলে আজ পর্যন্ত কেন একটাও গার্লফ্রেন্ড নেই? কি বললি? বলছিলাম দেরি হয়ে যাচ্ছে তো। ও, তাই তো। আম্মু একটা কথা। আম্মু আমাকে থামিয়ে দিয়ে এই নে তোর মোবাইল। তারপর বিকেলে ৫টার বাসে করে মামার বাড়ি রওনা হলাম, কুমিল্লা টু চট্টগ্রাম। ও হ্যাঁ, এবার আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি অব্র, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আপু অফিসের কাজে প্রায় বিদেশে থাকে, আর আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। রাত ৯টায় মামার বাড়িতে পৌঁছালাম। বাড়িতে ঢুকতেই, ভাইয়া কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, তোকে দেখার পর ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এইবার থেকে আসবো। আজ 4 বছর ধরে এ কথা শুনে যাচ্ছি রে ভাগ্নে। মামা আমার দিকে তাকিয়ে, আসলে মামা পড়াশোনার যে চাপ, সময় তো পাই না। সারাদিন মোবাইল টিপলে সময় পাবি কই? এই রে, আম্মু তো আমার প্র্যাকটিস ট্রান্সফার করে দিল। মামি, আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসবো? রাতে হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি একটা মেয়ে আমার পাশে বসে আছে। আপনি এই রুমে কেন? আমি মেয়েটিকে উদ্দেশ্য করে কথাটা বললাম। আসলে আমি ঘুমিয়েছিলাম, আর যখন ঘুম ভেঙে যায় তখন দেখি মেয়েটা আমার পাশে বসে আছে। ভালো লাগছে না তাই? ফাজলামি করেন? হিহি। হঠাৎ আম্মু আমার রুমে এসে, অভ্র, তাড়াতাড়ি নিচে আয়, আর নীলা তুইও আয়। জি ফুপু। মেয়েটি মানে নীলা? আম্মু, উনি কে? তোর মামাতো বোন। আম্মু এলেই নিচে চলে গেল, সাথে নীলাও। আসলে আমি মামার বাসায় আজ ৪-৫ বছর যাবৎ আসি না। আর খুব ছোট থাকতে নীলার সাথে দেখা হয়েছে, তাই ওকে চিনতে পারিনি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলামা, অব্রকে নাস্তা দে তো। জি আম্মু। তারপর নাস্তা করে উপরে চলে আসলাম কাজ করতে, আই মিন পাবজি খেলতে। আসবো? আমি নীলার দিকে একেবারে চেয়ে, আরে বাইরে দাঁড়িয়ে কেন, আসুন। কি করিস? পাবজি খেলি। ও। তারপর নীলা এসে আমার পাশে বসলো। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, ও হচ্ছে নীলা, এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। আমার সম্পর্কে আমার সিনিয়র মামাতো বোন। খেলা শেষ হতে আর কতক্ষণ লাগবে? এই তো শেষ, কিন্তু কেন? তোর সাথে আড্ডা দিব তাই। তারপর পাবজি খেলা শেষ করে নীলার দিকে তাকিয়ে বললাম, আপু তুমি কিন্তু সো কিউট। তুই কি বললি? আসলে আপু হয়েছে কি, তোর অপর গোষ্ঠী গিলাই। আমি তোর কোন জন্মের আপুরে? নীলা রেগে মেগে বলল, আপনি তো আমার মামাতো বোন।
আপন বোন না তো? নীলা আমার শার্টের কলার ধরে, না। তাহলে আমাকে কি বলে রাখবি? নীলা আপু। কি? নীলার কথা শুনে আমার প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু হাসলে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে। আমি খুব কষ্টে হাসি চেপে হুম। তারপর আমার শার্টের কলারটা ছেড়ে দিল। আপু, তোমাকে রাখলে না একটু বাচ্চাদের মতো লাগে। আমি দরজার কাছে গিয়ে হাসতে হাসতে, কি বললি? আপু, নীলা আপু। তবে রে? নীলা আমার দিকে এগিয়ে আসতেই আমি পালিয়ে গেলাম। দুপুরে খাবার খাওয়ার সময় মামি বলল, অব্র, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে নীলাবা আমাকে বলবে। জি। তারপর বিকেলে আমরা সবাই মিলে গল্প করছিলাম। তখন নীলা উপর থেকে এসে, আম্মু, আমি রিদির বাসায় যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসিস। আম্মু, বলছিলাম যে অভ্রকে আমার সাথে নিয়ে গেলে। এতে বলার কি আছে? আর এমনিতেও ছেলেটা বাহির থেকে ঘুরে আসেনি। অব্র, তোমার কোনো অসুবিধা আছে নাকি? না। তারপর আমি আর নীলা একটা রিক্সা করে যাচ্ছি ওনার বান্ধবীর বাসায়। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে ভিতরে আসলাম। অবশ্য ভাড়াটা নীলাই দিছে। বাসার ভিতরে ঢুকতেই একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো। মনে হয় এটাই রীতি। মেয়েটা দেখতে কিন্তু সেই লেভেলের সুন্দরী। কি রে, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালোই। তোর পাশের এটাকে? আমার কাজিন হয়। রীতি আমার দিকে তাকিয়ে, আমি কিছু বলতে যাব তার আগেই নীলা। আমার ফুপাতো ভাই। নীলা আমার দিকে চেয়ে, হাই, আমি রিদি। রীতি আমার দিকে হাত বাড়িয়ে, আমি রীতির সাথে হ্যান্ডশেক করলাম। নীলার দিকে চেয়ে দেখি ও যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। রীতি ও নীলা আমার দিকে রাগে চোখে তাকিয়ে, বসায় যা, তারপর তোকে। আমি জানি বাড়িতে গেলে আজ আমার আর রক্ষা নেই। তবে যাই হোক, বোম তো বাসায় গেলে ফাটবে। তার আগে আরেকটু জ্বালিয়ে দিই। একটু পরে রীতি এসে নাস্তা দিয়ে গেল। আপনিও বসুন না আমাদের সাথে। তুমি করে বললে খুশি হব। শুধু তুমি নাকি আরও অন্য কিছু? রীতি লজ্জায় লাল হয়ে গেছে। নীলার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে যেন আগুন পড়বে। তারপর বাসায় চলে আসলাম। তবে আসার সময় নীলা আমার সাথে একটা কথা বলেনি। সকলের সাথে কথা বললেও মনের সুখে রুমে এসে পাবজি খেলতেছি। তখনই নীলা আমার রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? আমি একটু একটু করে পিছাতে লাগলাম। দেয়ালের সাথে আমার পিঠটা ঠেকে গেল। আমি নীলার একেবারে কাছে এসেই আমার শার্টের কলার ধরে বলল, রিদির সাথে তোর এত কি রে? নীলা আরও জোরে আমার শার্টের কলারটা ধরে। কোথায়? ওর সাথে এত ভাব কিসের? তার মানে নীলা আপু থুকু। নীলা এই কারণে রেগে আছে। যাক, ওকে একটু জ্বালিয়ে দেখি। তোমার বান্ধবীটা না খুব মিষ্টি। আমার কথা শেষ হতেই নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে আমার কপালে একটা আদর করে দিল। হঠাৎ এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। একটু বড় আমাকে ছেড়ে দিয়ে, আর যদি তোকে রিদির সাথে দেখি তাহলে কিন্তু। নীলার কাণ্ড দেখে আমি লজ্জায় লাল হয়ে গেছি। একটু পর ভাবলাম, শালা আমি তো ছেলে, আমার লজ্জা মানে কি? তুমি যেহেতু বলছো, আমি আর রিদির সাথে কথা বলবো না। মনে থাকে যেন। কিন্তু কি? তুমি যেহেতু বলছো, আমি আর রিদির সাথে কথা বলবো না। তবে ভাবতেছি রিদির সাথে প্রেম করব। কারণ তুমি তো আর প্রেম করতে বারণ করোনি। তুমি কি বলো? আমি নীলাকে রাগানোর জন্য কথাটা বললাম। তবে রে? নীলা আমার দিকে এগিয়ে আসতেই আমি দরজার কাছে গিয়ে, তুমি না অনেক দুষ্টু। আর এদিকে নীলা আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। ফুফু ঠিকই বলেছিল, অব্র ভারী দুষ্টু। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি পাশের ছাদে মেয়েটি আমাকে রাখছে। জি, আমাকে বলছেন? আপনি এখানে বেড়াতে আসছেন? মেয়েটি জানে আমি বেড়াতে আসছি, তারপরে বলে কি না আপনি কি বেড়াতে আসছেন? আমিও বললাম, না, আপনার সাথে প্রেম করতে আসছি। আমি এই বলে নিচে চলে আসলাম। এতক্ষণে মেয়েটি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। আম্মু, ও আম্মু, বল। আমার পাশে একটু বসো তো। তোর শরীর খারাপ নাকি? না। কিছু বলবি? সারাদিন আমার সাথে একবারও কথা বলছো? তাই তো। মামি কই? রান্নাঘরে। আচ্ছা, আমি যাই। তারপর সকলে মিলে রাতের খাবার খেয়ে নিলাম। আপনারাও খায়া লইন। তারপর হিসু করে রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম। অব্র, ওই অব্র। নীলা আমাকে ধাক্কা মেরে, আম্মু তুমি কখন আসলে? আমি সাথে সাথে আম্মু ভেবে নীলাকে জড়িয়ে ধরলাম। এই বজ্জাত, ছাড় আমাকে। আম্মু একটু ঘুমাতে দাও না। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে। আর নীলা মনে মনে বলছে,
বদমাসটা ওর আম্মু ভেবে আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও তো চাই ও আমাকে এইভাবে। এখন যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে তখন? অভ্র, হুম। অভ্র, আমি নীলা। কি? তারপর ওটা দেখে নিলা? তাড়াতাড়ি নিচে আয়, সবাই বসে আছে। হুম। আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। অব্র, এখানে বস। তারপর নাস্তা ছেড়ে সোফায় বসে টেলিভিশনে মোটু পাতলু দেখতে লাগলাম। অভ্র, আমার সাথে একটু মার্কেটে যাবি? নীলা আমার পাশে বসে, বিরক্ত করো না তো। ওই দেখছো না কার্টুন দেখছি, ডিস্টার্ব করো না তো। আমি আবার কার্টুন দেখায় মনোযোগ দিলাম। তুই যাবি নাকি যাবি না? না। ফুপু, ও ফুপু, দেখছো ফুপু, তোমার ছেলেকে বলেছিলাম আমার সাথে একটু মার্কেটে যেতে, সে নাকি যাবে না। কি রে অভ্র, হ্যাঁ বলো। তুই টিভি বন্ধ কর। আম্মু আমার হাত থেকে রিমোটটা নিয়ে টেলিভিশনটা অফ করে দিল। যা ওর সাথে। যাচ্ছি তো, এমন করছো কেন? যা। আমার আর আম্মুর কথা শুনে নীলা হাসতেছে। তারপর নীলাকে নিয়ে রিক্সায় নিয়ে মার্কেটে যাচ্ছি। ওই, তুমি এভাবে আমার দিকে এগোচ্ছ কেন? আসলে আমরা রিক্সায় যাচ্ছি আর ও আমার দিকে চেপে আসতেছে, তাই। চুপ করে বসে থাক, নাহলে ধাক্কা মেরে ফেলে দিমু। আর এদিকে রিক্সাওয়ালা আমাদের কথা শুনে হাসতেছে। একটু পর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে শপিং মলের ভিতরে চলে গেলাম। প্রায় 3 ঘন্টা। এটা কিনবো না ওটা কিনবো, বলো তো কোনটা পড়লে আমাকে বেশ মানাবে। এগুলো বলে নীলা আমার মাথা খাচ্ছে। অভ্র, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সুখে। তুমি কি আমার উপরে রেগে আছো? তোমার মতো মিষ্টি একটা মেয়ের উপর আমি কি রেগে থাকতে পারি? আচ্ছা, তুমি এদিকটাই বসো, আমার আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। নীলা এই বলে দোকানে চলে গেল। আর এদিকে ওর কথা শুনে আমার তো অবস্থা নাজেহাল। এখন আমার একটা গান মনে আসতেছে, মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। এখানে বসে আছেন যে? পিছনে ফিরে দেখি কালকে রাতের মেয়েটি দাঁড়িয়ে আছে। ইসরে, এখন আমি কি যে করি। নীলাপুর জন্য বসে আছি। আপনি? কিছু জামা কিনেছিল, তাই কিনতে আসছিলাম। কিনেছেন? হুম। চলুন না, দুজনে কফি খেতে খেতে কথা বলি। হুম। তারপর আমি আর মিম পাশের একটা রেস্টুরেন্টে কফি খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আর তুমি? আমিও। যাক, অবশেষে একটা পেয়ে গেছি। গার্লফ্রেন্ড এখনো হয়নি, তবে হতে কতক্ষণ। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। 01798। আমি রাতে কল দিমুনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি। মিম একটু দূরে গিয়ে আবার কাছে এসে, কালকে আমাকে কি যেন বলেছিলে? আমি তো কি করব ভেবে পাচ্ছি না। আসলে ইয়ে হয়েছে কি। থাক, তোমায় কিছু বলতে হবে না, আমি এই ব্যাপারেই রাজি। মিম এই বলে মুচকে একটা হাসি দিয়ে চলে গেল। আর আমার তো খুশিতে গান গাইতে ইচ্ছা করছে। রেস্টুরেন্ট থেকে বের হইতে দেখি নীলা দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফুলছে। তুমি কখন আসলে? এখানে না আসলে তো দেখতামই না তোর প্রেমালাপ। আসলে আমার কথাটা শেষ না হতেই নীলা আমার গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। চল বাসায়। নীলা আমার হাত ধরে টেনে রিক্সায় ওঠালো। তারপর বাসায় পৌঁছেই, ফুপ্পু, তোমার ছেলে কি করেছে জানো? কি করেছে ও? আম্মু আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। ও আমার সাথে মার্কেটে গিয়ে পাশের বাড়ির মিমের সাথে প্রেমালাপ করতেছিল। নীলা আমার শার্টের কলার ধরে, অভ্র, এসব কি সত্যি? কিছুটা হ্যাঁ আর কিছুটা না। নীলা, এসব কোন ধরনের বেয়াদবি? মামি উপর থেকে এসে, এসবের মাঝে তুমি কোনো কথা বলবা না। তার আগে বল, তুই ওর শার্টের কলার ধরে আছিস কেন? আমার জিনিস আমিই বুঝবো, এর মাঝে তুমি নাক গলাতে আসবে না। তোর জিনিস মানে? কিছু না, ধ্যাত। নীলা সিঁড়ির কাছে এসে বলল, ভুলেও যদি আর কোনো মেয়ের সাথে কথা বলেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নীলা উপরে চলে গেল। এতক্ষণ নীলার কথা শুনে সবাই হাসতেছিল আর আমি তো পুরোই অবাক। একটু পর রুমে গিয়ে দরজাটা আটকে দিলাম আর ভাবতেছি নীলা আমার সাথে কেন এমন করলো। তারপর গোসল করতে চলে গেলাম। গোসল প্রায় শেষ, হঠাৎ মনে হলো, কী রে, আমি তো কাপড় নিয়ে আসিনি। বাথরুমের দরজাটাও হালকা খুলে দেখি নীলা আমার বিছানার উপর পা ধুলিয়ে বসে আছে। তুমি আমার রুমে কেন? আম্মু তোকে খেতে ডাকছে, তাই ডাকতে এলাম। এখন তাড়াতাড়ি রুম থেকে বের হও। আমি বাথরুমের ভিতর থেকে কথাটা বললাম। জি না। তোমাকে যেতে বলছি না, বের হও, না হলে কিন্তু। না গেলে কি করবে শুনি? দেখবে আমি কি করি।
ও আমার মেজাজের গতিবিধি পার করে ফেলেছে। এখন তো আমি ওকে থাক, কিছু করা লাগবো না, আমি বরং যাই। বাথরুমের দরজাটা হালকা খুলে দেখলাম, হ্যাঁ, নীলা চলে গেছে। তারপর ভিতর থেকে কাপড়গুলো ভিতরে নিয়ে আসলাম। তারপর একেবারে রেডি হয়ে নিচে গেলাম। তারপর আম্মুর পাশে বসলাম। এখন সমস্যা হলো, নীলা আমার সামনের চেয়ারে বারবার আমার পায়ের উপর সুরসুরে দিয়েছে। ওর দিকে তাকাতেই আমার দিকে একটা ড্রিফিল মার্কা হাসি দিয়ে অনেক কষ্ট করে তাড়াতাড়ি খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর নাস্তা সেরে মামিকে বলে বাইরে ঘুরতে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন কে যেন আমাকে ধরে ডাক দিতেছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নেই। এবার আমি উপরে তাকিয়ে দেখি মিম আমাকে ডাকছে। কিছু বলবে? কোথায় যাওয়া হচ্ছে শুনি? না, এমনিতেই ঘুরতে বের হলাম। তাহলে একটু দাঁড়াও, আমিও যাব। তাড়াতাড়ি আসুন। তুমি বাসার ভিতরে এসে বসো, আমার 5 মিনিট লাগবে। আমি এখানে ঠিক আছি, তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমি রাস্তার পাশে বেঞ্চে বসে মোবাইল টিপতেছি। হঠাৎ আমার ফোনে কল আসলো। তাকিয়ে দেখি রাজ ফোন দিয়েছে। হ্যালো দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালোই। তুই এখন কই রে? মামার বাড়ি হঠাৎই আসতে হলো। আচ্ছা, পরে কথা হবে, আম্মু ডাকতেছে। ওকে, ভালো থাকিস। ফোন কেটে দিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। তুমি কখন আসলে? একটু আগে। তো যাওয়া যাক। তারপর আমি আর মিম গল্প করতে করতে হেঁটে একটা পার্কে আসলাম। তুমি না বলেছিলে রাত্রে আমাকে ফোন দেবে, কই দাওনি তো। শরীর ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গেছি। হুম আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে, তবে কি? কপালে টিপ দিলে আরো বেশ লাগতো, এই আর কি। তারপর আর কিছুক্ষণ সময় আমরা দুজন মিলে গল্প করলাম। অনেকক্ষণ তো হলো, এখন না হয় যাওয়া যাক। রিক্সায় যাবে? না, আজ হেঁটেই যাই। তারপর আমি আর হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ মাঝ রাস্তায় ওই চলো আমরা ফুচকা খাই। তারপর আমি আর মিম দুজনে মিলে ফুচকা খেলাম। আমি খাইনি, বরং মিম খেয়েছে, তবে আমাকেও এক পিস খাওয়াই দিয়েছে। তারপর বাসায় ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। এখন সোফায় বসে আছি। অব্র, এখন ঘুরলে আজ? ভালোই। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। একটু পর মামি এসে নাস্তা দিয়ে গেল। তারপর নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। পকেট থেকে মোবাইলটা বের করে পাবজি খেলতেছি। তখনই নীলা আমার রুমে ঢুকলো রাগী লুক নিয়ে। নীলা আপু, ঢুকো। নীলা রুমে ঢুকেই দরজাটা জোরে ধাক্কা মেরে আটকে দিল। তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একদিকে আমার পাবজি খেলতেছি, আর ওইদিকে নীলা আমার দিকে তেড়ে আসতেছে। এখন আমি কি যে করি, যা মোবাইলটা বিছানায় রেখে দিলাম, না জানি পরে আবার কি হয়। তুই বিকেলে কই গিয়েছিলি? বাইরে গেছিলাম। কার সাথে গেছিলি? কই, কার সাথে আবার? নীলা আমাকে কিছু বলতে যাবে, তখনই আমার ফোনটা বেজে উঠলো। নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দে। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করতেই লাউড স্পিকারে দিলাম। হ্যালো, কে বলছেন? বাবু, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীলার দিকে তাকিয়ে দেখি ও রাগে চটপট করতেছে। ওই সেমরি, আমি তোর কোন জনের বাবুরে, আর তুই কে? বিকালেই তো আমরা দেখা করলাম, এত তাড়াতাড়ি আমাকে তুমি ভুলে গেলে? ও তুমি, সরি। কি করো এখন? তোমার কথা ভাবি। সত্যি? হঠাৎ মনে হলো, আরে হজ্জা, নীলা তো আমার সামনে দাঁড়িয়ে। আমি ফোনটা কেটে নীলার দিকে তাকাতেই নীলা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে একটা আছাড় মেরে ভেঙে ফেললো। তুমি আমার ফোন ভাঙলে কেন? মিমের সাথে তোর এত কি রে? এদিকে আমার রাগ চরম পর্যায়ে উঠে গেছে। দেখো, আমার ভালো লাগছে না, তুমি এখন আমার রুম থেকে বেরিয়ে যাও। আমি আর কিছু না বলে আমার ফোনটা নিচ থেকে কুড়িয়ে নিলাম। তারপর ফোনটা হাতে নিয়ে দেখি ফোনটা দুভাগ হয়ে গেছে। নীলা একবার আমার দিকে চেয়ে রুম থেকে চলে গেল। রুমের দরজা আটকে দিয়ে কাঁদতে লাগলাম। আমার কত চোখের ফোনটা ছিল, এটা 30,000 টাকা দিয়ে নতুন কিনছি। ফোনের কথা মনে হতেই আমার কান্না আসে। আর ওইদিকে নীলা একা একা। আমি কি কাজটা ঠিক করেছি? নীলা সব ভাবতে ভাবতে কখন যে খাবার সময় হয়ে গেছে। তারপর নীলা নিচে গিয়ে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, শুধু আমি বাদে। নীলা, অব্রকে ডেকে আনতো। তারপর নীলা আমার রুমের কাছে গিয়ে, অব্র, অব্র দরজাটা খুলো, নিচে আয়, খেতে ডাকছে। আমার খিদে নেই, তুমি খেয়ে আসো। নীলা মনটা খারাপ করে আমার দিকে চেয়ে দেখছে আর ভাবছে, ইস,
ওখানে তখন থাপ্পড় মারা আমার উচিত হয়নি। ওর গাল দুটো দাগ লেগে আছে আর চোখগুলো লাল হয়ে গেছে, বোধহয় কান্না করেছে। অব্র, আমি তখন আমি ওকে থামিয়ে, আমার ঘুম আসছে, তুমি বরং আজ আসো। নীলা মন খারাপ করে নিচে চলে গেল। আমি আর দরজা আটকে দিয়ে ঘুমিয়ে পড়লাম। নীলা চলে যেতেই ওর নাকি খিদে নেই। আচ্ছা আম্মু, আমি যাই। এই বলে নীলা রুমে গিয়ে দরজাটা আটকে দিয়ে কাঁদতে লাগলো। আর ওইদিকে অব্র আর নীলার দুজনের মধ্যে অনেক কিছু হয়েছে। আমারও মনে হয়, কারণ নীলাকে দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। আচ্ছা, আমরা খেয়ে নেই, সকালে ওদের ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। তারপর যে যার মতো খেয়ে ঘুমাতে চলে গেল। আর ওদিকে মোবাইলের কথা মনে আসতেই আমার কান্না যেন আরও বাড়ছে। আমাকে আরও দুটো থাপ্পড় মারলে আমি কিছু মনে করতাম না, আর সে কিনা আমার কলিজায় আঘাত করেছে। আজকে খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে নামতেই কি রে, তুই আজ এত সকাল ঘুম থেকে উঠলি যে? এমনি। তোর ফোনটা দে তো, তোর আব্বুকে একটা কল দিতাম। ফোন নেই। আমি আম্মুর দিকে তাকিয়ে কথাটা বললাম। ফোন নেই মানে? ভেঙে গেছে। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। বাইরে ঘোরাঘুরি করে 9টার দিকে বাসায় গেলাম। তারপর নাস্তা করে রুমে যেতেই নীলা আমার রুমে এসে, অব্র, আমি নীলাকে থামিয়ে দিয়ে, সকালে বাইরে গেছিলাম, তাই তুমি এখন আমাকে মারতে আসছো? তাই মারো। নীলা কান্না করতে করতে চলে গেল। নীলা কান্না করলে আমার কি, ওর থেকেও আমি বেশি কান্না করেছি আমার ফোনের জন্য। তারপর নিচে চলে আসলাম। আম্মু, ও আম্মু। এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? এখানে সার আসলো কই থেকে? কি বলবি বল, আমার মেলা কাজ পড়ে আছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এটা আবার বলা লাগে নাকি? আচ্ছা আম্মু, আমি চাই। তারপর আমি মিমের বাসার সামনে এসে কলিং বেল বাজাতে একজন মাঝবয়সী মহিলা এসে দরজাটা খুলে দিল। তুমি কে বাবা? আমি অব্র। আন্টি, মিম কি ভিতরে আছে? ও, তুমি অব্র? আপনি আমাকে চেনেন? আমি অবাক হয়ে কথাটা বললাম। মেয়ের কাছ থেকে শুনেছি। আরে, বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসো। আমি ভিতরে এসে সোফায় বসে আন্টির সাথে কথা বলছি। আম্মু, কে আসছে? মিম অন্য রুম থেকে। মিম এইভাবে এসে দেখলো আমি আর আন্টি বসে আছি। তখন মিম, অব্র, তুমি কখন আসলে? এই তো এখন। তারপর আন্টি কিচেনে চলে গেল আর মিম আমার পাশে এসে বসলো। মিম চুপ হয়ে কেন? আসলে মিম আমার সাথে কথা বলছে না। তোমার ফোন বন্ধ কেন? এতক্ষণে বুঝলাম ও কেন রেগে আছে। ফোন নেই মানে? ভেঙে গেছে। কিভাবে? হাত থেকে পড়ে। আমি ওকে সত্যিটা বলিনি, সত্যিটা বললে ওর মন খারাপ হয়ে যেত। তারপর আন্টি এসে নাস্তা দিয়ে গেল। আমি আর মিম নাস্তা খেয়ে বাইরে ঘুরতে চলে গেলাম। আর ওইদিকে সবাই সোফায় বসে কথা বলতেছে। নীলার কি হয়েছে? আমি কিভাবে জানি? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। মানে? অব্র, ওরও কিন্তু মন খারাপ। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? হতেও পারে। তারপর আম্মু নীলার রুমে গিয়ে নীলার পাশে বসলো। নীলামা, জি ফুফু। তোর কি হয়েছে সত্যি করে বল তো। নীলা আম্মুকে জড়িয়ে ধরে খেতে দিল। তারপর নীলা আম্মুকে সবটা বলল। ও, তাহলে এই ব্যাপার? দূর পাগলি, এর জন্য কেউ কেউ কি মন খারাপ করে থাকে? ও তো আমার সাথে কথা বলে না। কিছুদিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর আম্মু নিচে গেল আর এদিকে আমি বাসায় ফিরে গোসল করে নিলাম। দুপুরে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। বিকেলে রুমে এসে আমি হঠাৎ পিছন থেকে, অব্র, আমি পিছনে ফিরে দেখি নীলা আমার রুমে। ওকে দেখে তো আমার মেজাজ। তুমি আমার রুমে কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। হঠাৎ নীলা আমাকে একটা প্যাকেট দিল। খুলে দেখ। আমি প্যাকেটটা খুলে দেখি নতুন ফোন। ফোনটার দাম কম হলেও 50 ছুঁই ছুঁই হবে। এইটা আমার জন্য? আমি ফোনটা রেখে নীলাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মনে হলো, কী রে, আমি ওকে জড়িয়ে ধরলাম কেন? আমি নীলাকে ছেড়ে দিয়ে, সরি আসলে। তারপর নীলা চলে যেতে লাগলো আর আমি ফোনের সেটিংটা দেখতে লাগলাম। নীলা দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে ও মনে মনে বলছে, মোবাইলকে কত ভালোবাসো, ওর মতো আমাকেও এত ভালোবাসলে কি এমন হতো। ফোনের সেটিং ঠিক করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। হঠাৎ আম্মু আমার রুমে এসে, কি করোস রুমে বসে? গেম খেলি। কি রে, ফোন না নষ্ট হয়ে গেছে তাহলে?
নীলা কিনে দিয়েছে। আচ্ছা, তুই কি সত্যি কিছুই বুঝোস না? আমি আবার কি বুঝি না? হুম। আম্মু নিচে চলে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম। একটু পর রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। অব্র, জি মামা। তারপর আমি গিয়ে মামার পাশে বসলাম। তোকে একটা কথা বলার ছিল। বলো। কালকে সকালে রেডি থাকিস। কেন? নীলার সাথে এক জায়গায় যাবি। ও, তারপর আমি সোজা নীলার রুমের সামনে এসে আসবো। হুম। কি করো? ভালো লাগছে না, তাই বসে আছি। ও আচ্ছা, আমি তাহলে যাই। আমি চলে যাব তখনই নীলা। কালকে আমি আর তুমি এক জায়গায় যাব। মামা বলেছে। আজকে হঠাৎ তুমি আমার রুমে আসলে? ভাবছিলাম আজকে দুজনে গল্প করব, কিন্তু তোমার তো ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। অব্র, ছাদে যাবে? আমি কিছুক্ষণ ভেবে তারপর বললাম চলো। তারপর দুজন মিলে ছাদে গেলাম। আমাকে তোমার কেমন লাগে? ভালোই তো। তাহলে তো হয়েই গেল। কি? হঠাৎ মেলি কণ্ঠে। অভ্র, আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখি মিম ডাকছে ওদের ছাদে দাঁড়িয়ে। কি? বিকালে আসলে না যে? ঘুমিয়েছিলাম। আপু কেমন আছেন? আমি নীলার দিকে তাকিয়ে দেখি মেয়েটা রেগে আছে, কিন্তু কেন? আম্মু ডাকতেছে, আমি গেলাম। ওই, তোকে আমি কি বলেছিলাম? কি? কিছু না, চল নিচে যাই। তারপর আমি আর নীলা নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে কারো নরম হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখি নীলা আমার পাশে বসে আছে। নীল শাড়ি, নীল চড়ি আর কপালে একটা টিপ। একেবারে নীলাকে যেন নীল পরি লাগতেছিল। আমি তো ওকে দেখে ক্রাশ খাইছি। আমি এখন ওর দিকে তাকিয়ে আছি। কি দেখে এমন করে? তোমাকে। তাই নাকি? জি। হঠাৎ আমার ভাবনা ভেঙে গেল আর আমি। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আসলে হয়েছে কি, নীলা এই বলে নিচে চলে গেল। আমি সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে একবার রেডি হয়ে নিচে আসলাম। আজ একটা নীল শার্ট পরেছি। তুই কি সত্যি আমার ছেলে? না গো, তুমি আমার আম্মু। আমার কথা শুনে সকলে মুচকি মুচকি হাসছে। একটু এদিকে আয় তো। আমি আম্মুর কাছে আসতেই। ওর সাথে যাবি, কোনো দুষ্টামি করবি না। আম্মু, আমরা আসি। সাবধানে যাস। অব্র, আমি মাথা নেড়ে জি মামা। নীলাকে চোখে চোখে রেখো। তারপর আমরা সকলে মিলে বাড়ির বাইরে আসলাম। তারপর আমরা কিসে যাব? বাসে করে। তারপর আমি আর নীলা একটা রিক্সা করে বাস স্টপে আসলাম। আমরা কোথায় যাব? রাজশাহী। আচ্ছা, আমরা ওখানে কেন যাচ্ছি? আমার বান্ধবীর বিয়েতে। ও। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি টিকিট কেটে নিয়ে আনো। তারপর বাসের টিকিট কেটে বাসে উঠলাম। অবশ্য আমার পাশে নীলা সিট পাশাপাশি পড়েছে। অব্র, আজকে আমাকে কেমন লাগছে বলো তো? সকালে তো একবার বললাম। কিছু বললি? না, ভালো লাগছে। তোর গার্লফ্রেন্ড আছে? নেই, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। কিভাবে? তুমি না বললে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, ভাবতেছি ওখানে গিয়ে একটা মেয়ে পটিয়ে নেব। আমরা দুজন একটু চুপচাপ বাইরে মনোরম পরিবেশটা দেখতেছি। হঠাৎ নীলা। আচ্ছা অব্র, মিমের সাথে তোর এত কি রে? জাস্ট ফ্রেন্ড। সত্যি? আর কিছু বলবে? কেন? আমার ঘুম পাচ্ছে। না, আচ্ছা তুই ঘুমা। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আর নীলা মনে মনে ভাবছে মিমের সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতে হবে। আর এখন সমস্যা হলো রিদি। আর এইদিকে আমি ঘুমের মাঝে নীলার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছি। আর নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। অব্র ওঠ। কি হয়েছে? আমরা এসে গেছি। ও। তারপর আমি আর নীলা রিক্সা করে একটা বিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বোধহয় এইটাই ওর বান্ধবীর বাড়ি। যাই হোক, ভিতরে গিয়ে দেখি একটা মেয়ে পটাতে পারি কিনা। অব্র, আপু বলো। কি বললি? এটা কিন্তু বিয়ে বাড়ি। তোকে পরে বুঝাবো। আপু। আমি ভিতরে যেতে একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো। নীলাকে না জড়িয়ে ধরে আমাকে ধরলে কেমন হতো শুনি। বোধহয় এটা নীলার বান্ধবী, আই মিন যার বিয়ে। নীলা, কেমন আছো? ভালো। এটা কে? অব্র, এ হচ্ছে আমার বান্ধবী ঈশিতা। আর 3 দিন পর ওর বিয়ে। আমি ঈশিতা, নীলার বান্ধবী। আমি অব্র নীল। আমার কথা শেষ না হতেই নীলা বলল। তা শুনে আমি তো থ হয়ে গেলাম। ঈশিতা, তোকে পরিচয় করিয়ে দেয়। ও
ও হচ্ছে আমার দুলাভাই। নীলার কথা শুনে আমি তো অবাকের শেষ পর্যায়ে। আমি আবার কবে বিয়ে করেছি? দুলাভাই কেমন আছেন? এই তো মাইন্ড খা চিপায় থাকলে যেমন থাকে আর কি। দুলাভাই কিছু বলেন নাকি? না গো শালিকা, তবে ভাবতেছি। কি? নীলা আর ঈশিতা আমার দিকে চেয়ে আছে যে আমি কি বলি। আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ঈশিতা আমার কথা শুনে বোধহয় লজ্জা পেয়েছে, কারণ ও মাথাটা নিচে করে আছে। চলুন। তারপর আমি আর নীলা ভিতরে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। পরে ঈশিতা আমাদের একটা রুমে নিয়ে গেল। নীলু, তোরা দুজনে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। হুম। ঈশিতা রুমে থেকে যেতেই আমি দরজাটা আটকে নীলার কাছে গিয়ে দাঁড়ালাম। এটা কি হলো? যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটা। তাই বলে নীলা আমার গাল টেনে, ওলে বাবুলে, আমার বাবুটা বুঝি রাগ করেছে? আমি তো নীলার কাণ্ড থেকে লজ্জায় লাল হয়ে গেলাম। ওই, আমার গাল টানবা না। কেন গো? ওটা আমার বউয়ের সম্পত্তি, বুঝলা? নীলা আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে। আমিও হারামি কম কিসে, আমিও বললাম, তোমার গাল দুটো না হেভি কিউট। আমি এই বলে নীলার গাল দুটো জোরে একবার টেনে দৌড়ে বাথরুমে চলে আসলাম। এরপর বাথরুম থেকে বের হয়ে আসলাম, দেখলাম ঈশিতা বসে আছে। যাক বাবা, বাঁচা গেল। দুলাভাই নাস্তা করে নেন। একটু পর ঈশিতা আমাদের রুম থেকে যেতে নিলে দরজাটা আটকে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। তুমি আমার দিকে এভাবে আসতেছো কেন? আমি একটু একটু করে পিছনে যেতেই এবার দেয়ালের সাথে আমার পিঠ লেগে গেল। নীলা এবার আমার সামনে এসে, তখন কি যেন বলেছিলিস আমায়? মনে পড়ছে না তো। মনে পড়ছে না তো? আমার গাল দুটো হেব্বি কিউট, তাই না গো বাবু? আমি আসলে ভয়ে আমার অবস্থায় শেষ। এই না। নীলা এবার আমার হাতটা ওর গালে নিয়ে বলল, তখন আমাকে এ কথা বলার জন্য শাস্তি পেতে হবে। কি? আমি হাতটা ছাড়াতে চাচ্ছি, কিন্তু নীলার জন্য পারতেছি না। নীলা আমার হাতটা ওর গালে রেখে, আমাকে একটু আদর করতে হবে। অসম্ভব। তুমি আমাকে আদর না করলে কিন্তু আমি তোর নামে আন্টির কাছে বিচার দেব যে তুমি আমাকে জোর করে কিস করেছো। প্লিজ এসব করো না। ঠিক আছে, এসব করব না, তবে আমায় আগে আদর করো। ও মা, এই মায়া তো দেখি লজ্জা শরম বলতে কিছু নাই। আর থাকবোই বা কেমনে? এখানে আসার সময় ওর বান্ধবীরা বলে কি না আমি ওর জামাই। আচ্ছা ঠিক আছে, আগে চোখ বন্ধ করো। জি না, এটা হচ্ছে না। তাহলে আমিও আদর করব না? আমার কথা শেষ হতেই নীলা চোখ দুটো বন্ধ করে নিল, আর আমি ওর মুখটার দিকে চেয়ে আছি। মনের অজান্তে ওর চোখের সামনে থাকা চুলগুলো আমার হাত দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমি ওর গালে একটা আদর করলাম। আমি ওর তাকাতে দেখি ও আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, আর আমি তো লজ্জায়। তোর গাল দুটো এত লাল কেন রে? নীলা এ বলে হাসি শুরু করলো। নিজে আমাকে লজ্জায় ফেলে আবার বলতেছে, সময় একদিন আমারও আসবে। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো নিচে যাই। আমি মোটেও লজ্জা পাচ্ছি না। আমি ওর হাত থেকে আমার হাতটা সরিয়ে, সেটা তো দেখতেই পাচ্ছি। তারপর নিচে গিয়ে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি রুমে এসে বসে আছি, আর ওইদিকে নীলা ওর বান্ধবীগুলোর সাথে আড্ডা দিতেছে। আমার পিচ্চি বরটা কীরকম শুনি? আপু, তুমি আমাকে কি বললে? আমাকে আপু বলে, তোর ছোটাচ্ছি। নীলা দরজাটা বন্ধ করে আমার কাছে এসেই আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়ল। আমি ওকে আমার সর্বশক্তি দিয়ে আমার থেকে ওঠানোর চেষ্টা করছি, কিন্তু ওর সাথে পেরে উঠতেছি না। নীলা, কেন করতেছো এসব? অব্র, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি প্লিজ? নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, না। তুই যদি আমাকে জড়িয়ে ধরে না ঘুমাস তাহলে আমি ফুপাকে বলবো তুই আমাকে জোর করে কিস করেছিস। নীলা এই বলেই আমার কপালে চুমু দিল। আমি তো তোমার ভাইয়ের মতো, এইসব না করলে হয় না। আপন ভাই তো না। আমি কিন্তু আপন ভাবি। নীলার সাথে সাথে আমার ঠোঁট জোড়া নিজের কপালে নিয়ে নিল, আর একটু পর আমাকে ছেড়ে দিয়ে বলল, জড়িয়ে ধরে ঘুমানি না, কি আবার দিব? নীলা এই বলে মুখটা আমার দিকে আনতে লাগলো। এই না, আমি জড়িয়ে ধরছি তো। আমি ওকে জড়িয়ে ধরলাম।
ওকে জড়িয়ে ধরার পরও ও আমার সারা গালে মুখে আদর দিতে লাগলো। আমি তো লজ্জায় একটু পর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। খানিকক্ষণ পর আবারও ও চোখ বুজে আসলো। বিকেলে আমরা ঘুম ভাঙতেই দেখি নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে। নীলা ঘুমিয়ে থাকায় ও যেন নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল, আর ওর চুলগুলো ওর চোখের সামনে থাকায় ওকে না যা লাগছিল। নীলা, ওই নীলা, সর। ওই কি হয়েছে? আর একটু ঘুমাই না। ভাবছিলাম বিকেলে আমরা একটু ঘুরতে যাব, কিন্তু তুমি তো ঘুমাবে। আচ্ছা ঘুমাও। আমি জানি নীলা ইচ্ছে করেই ঘুমাইছে, তাই তো ওই কথা বললাম। আমার কথা শেষ হতে নীলা আমার বুক থেকে নেমে সোজা বাথরুমে চলে গেল, আর আমি তো বোকা বনে গেলাম। তুমি এখন বসে যাও। একটু আগে না বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে? না মানে, আমি আর কিছু না বলে সোজা বাথরুমে চলে আসলাম। বাথরুম থেকে বাইরে আসতে দেখি নীলা সাজুগুজু করতেছে। এত সাজুগুজু কেন করতেছেন? কোথাও যাবেন নাকি? আমার সাথে তুমিও যাবে। নীলার কথা শুনে একটু আগের কথা আমার মনে পড়ে গেল। তারপর আমি আর নীলা রেডি হয়ে নিচে গেলাম। কোথাও যাচ্ছ নাকি তোমরা? আন্টি। কাল থেকে তো সারাদিন কাজ আর কাজ, তোমরা বরং ঘুরে আসো। নীলা, উনি কে? উনি হচ্ছে ঈশিতার আম্মু। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আন্টি, ঈশিতা কোথায়? ওকেও আমার সাথে করে নিয়ে যাই। ও কিভাবে যাবে? মানে ও তো ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা যাও, আর হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো কিন্তু। তারপর আমি আর নীলা বাইরে এসে, নীলা আমরা কোথায় যাব? ওদিকটাই চলো। আমরা দুজন হাঁটতেছি। নীলা একটা রিক্সা ডাকি। আমরা হেঁটে যাব। তারপর আর কি, নীলার সাথে হাঁটতে লাগলাম। একটু দূর যেতে নীলা দৌড়ে রাস্তার ওপাশে ফুচকার দোকানে চলে গেল। শালার মাইয়া হয়েছে এক জাতের। মামা, ঝাল বেশি দিয়ে 1 প্লেট ফুচকা দেন। আমি গিয়ে নীলার পাশে বসলাম। একটু পর দোকানে ফুচকা দিতে নীলা এক এক করে খেতে লাগলো, আর আমি তো অবাক। নীলা একটা ফুচকা আমার মুখের সামনে এসে, খাও। আমি সব ছাই ভাই খাই না। মিমের সাথে তো ভালোই খেতে পারিস, আর আমি খাওয়াতে লাগলে? আমি ওই দিন খেতে চাইনি, মিম নিজে আমাকে খাওয়াই দিয়েছে। তা তো দেবেই, আমার একমাত্র সতীন বলে কথা। ফুচকা খাওয়ালে খাওয়াও। নীলা আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে, আর আমি ওর হাতের ফুচকাটা ওর হাতে আমার মুখ দিয়ে নিয়ে নিলাম। তারপর আমি একটা ফুচকা নিয়ে ওর প্লেট থেকে নীলাকে খাইয়ে দিলাম। দোকানের বিল মিটিয়ে আমরা দুজন হাঁটতে হাঁটতে বাসায় ফিরছি। আমি ভাবতেছি আরেক কথা, তার মানে সেই দিন নীলা আমাকে যে মিম ফুচকা খাওয়াই দিয়েছিল সেটাও দেখে ফেলছে। বাসায় গিয়ে নাস্তা করে যে যার মতো কাজে লেগে পড়লাম। কেউ বাসার মেহমানদের শুভেচ্ছা জানাচ্ছে, আর কেউ বিয়ে বাড়ির গেটের কাজ দেখছে, কেউ আড্ডা দিতেছে, আর ওইদিকে আমি যুদ্ধ করতেছি পাবজিতে। অব্র নিচে আয়, তোকে খেতে ডাকছে। একবার তুই একবার তুমি, এসব কি? আমার জিনিসকে আমার যা ইচ্ছা আমি তাই বলবো, তাতে তোর কি? তাই তো, এই কে তোমার জিনিস? আমার কথা শেষ হওয়ার আগে নীলা নিচে চলে গেল। তারপর আমি গিয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে সোফায় ঘুমাতে চলে গেলাম। একটু পর নীলা রুমে এসে দরজাটা আটকে দিল। তারপর আমার কাছে এসে, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? তাহলে কোথায় ঘুমাবো? আমার সাথে বিছানায় ঘুমাবি। ও মা, মায়াই কয় কি? মায়া তো দেখছি আমার মান সম্মান খাবে। আমরা কি স্বামী স্ত্রী নাকি? নীলাকে দেখলাম অজেন কাকে ফোন দিতেছে। হ্যালো ফুপু। হাই হাই, মায়া তো দেখছি আমার আম্মুকে ফোন দিচ্ছে। নীলা ফোনটা লাউড স্পিকার দিয়ে, কি রে, কেমন আছিস তোরা? ভালো নেই। কেন রে? তোমার ছেলে আমার একটা কথাও শোনে না। বলো তো, ওকে আমি কি করতাম? তোর কথা না শুনলে বাদরটাকে আচ্ছা মতো ধোলাই করবি। আচ্ছা আমি রাখি, তোরা ঘুমা। দেখলি তো ফুপু কি বললো? তারপর আর কি, নীলার সাথে একই বিছানায় ঘুমাতে হলো, তবে মাঝখানে কুল বালিশ রাখছি। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর কুল বালিশ তার দেখছি খাটের উপর নেই। ফ্লোরের দিকে আমার চোখ পড়তে দেখি কুল বালিশটা নিচে পড়ে আছে। আমি নীলাকে আমার বুকের উপর থেকে সরাতেই পারছি না, কারণ নীলা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আমি নীলাকে ধাক্কা মেরে, নীলা একবার আমার দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়লো। ঘুমাচ্ছি তো অব্র, প্লিজ ডিস্টার্ব করো না।
আর আমি তো নীলার কথা শুনে ভাবতেছি আমিও কি ডিস্টার্ব করতেছি নাকি ও আমাকে ডিস্টার্ব করতেছে। নীলা দেখো কত বেলা হয়ে গেছে। নীলা আমার মুখের উপর থেকে উঠে আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে আবারও ঘুমিয়ে পড়লো। আর আমি নীলার কাণ্ড দেখে নীলার ঠোঁটগুলো আমার ঠোঁটের উপর রাখাই ওর প্রতিটা শ্বাস নিঃশ্বাস আমার উপর পড়তেছে। নীলার নিঃশ্বাসের গরম বাতাসগুলোর কারণে হঠাৎ আমার ঠোঁটগুলো কাঁপতে শুরু করলো। আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। এতপর নীলার ঠোঁটগুলো পাগলের মতো চুষতে লাগলাম। আমার ঠোঁটের স্পর্শ পেতে নীলার ঘুম ভেঙে যায়। তারপর দেখি আমি ওর ঠোঁটগুলো নিজের কপালে নিছি। একটু পর নীলা আমার সাথে রেসপন্স দিতে লাগলো। একটু পর ওকে ছেড়ে দিতেই ও আমাকে এক টান দিয়ে আবারও লিপস্টিকের ইতিহাস গড়ে দিল। পাক্কা 5 মিনিট পরও আমাকে ছেড়ে দিতেই আমরা দুজন হাঁপাতে শুরু করলাম। ওর দিকে তাকাতে দেখি ও আমার দিকে তাকিয়ে হাসতেছে, আর আমি তো লজ্জায় ফেটে যাচ্ছি। অব্র, তুমি একটা মেয়ের সরলতার সুযোগ নিচ্ছ, এটা কি ঠিক? বাহ বাহ, আগে যে উনি আমাকে ওইসব করতো তখন বুঝি আমার সরলতার সুযোগ নেয়নি, আর এখন আমি করলেই দোষ। তারপরও আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে যাই বলুন না কেন ওইটা কিন্তু সে ছিল। অব্র, হুম। তো ঠোঁটগুলো এত মিষ্টি কেন রে? নীলা এই বলেই আবার হাসতে লাগলো। আর ওর কথা শুনে আমি তো শরমের বরবাদ। তোমার কি লজ্জা করে না এসব বলতে? লজ্জা করতে যাবে কেন? তুমি তো আমার ভবিষ্যৎ হাজবেন্ড। নীলা এবার আমার কাছে এসে আমার কপালে একটা আদর মেখে দিয়ে বলল, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না, শুধু আমার সাথে কথা বলবি। তোর যা যা লাগবে শুধু আমাকে বলবি। নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাথরুমে চলে গেল। আর এতক্ষণ নীলার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। নীলা ফ্রেশ হয়ে আসতেই আমি বাথরুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি গিয়ে বিছানার উপর বসলাম। আজকে যেন আমার একটু বেশি পাচ্ছে, এই আর কি, শরম। নীলা চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ওই কি দেখো এমন করে? পড়ি দেখি। আমি ওর ভাবনায় মগ্ন হয়ে, যা, তোমাদের দুজনের রোমান্টিকতা শেষ হলে নিচে আসো নাস্তা খেতে। নীলা লজ্জা পেয়ে কথাটা বলল। ঈশিতা দরজার সামনে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনলো। ঈশিতার কথা শুনে আমার ভাবনা ভেঙে গেল, আর আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম। আর নীলাও দেখি সেম টু সেম। ঈশিতা চলে যেতেই আমি বললাম, ওগো শুনছো? আমি ওই কথাটা নীলাকে লজ্জা পাওয়ানোর জন্য বলছি, আসলে ওকে লজ্জা পেলে হেব্বি লাগে। তোমার বান্ধবী কি বললো শোনোনি? নীলা চুপ হয়ে আছে। আরে বাবা, তোমার দেখি লজ্জাও আছে। আমি একবার নীলার দিকে তাকাই দিয়ে দেখি নীলার গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে। আর নীলা মনে মনে বলতেছে, বজ্জারটা আমাকে লজ্জায় ফেলে দিয়ে আবার বলতেছে, বাবা তোমার দেখি লজ্জাও আছে। আমার সুযোগ আসবে ব্রো, তবু আমি তোমাকে সুদে আসলে বুঝিয়ে দেব। আপু আমি গেলাম। আমি দরজার কাছে আসতে নীলা, ওই তুই আমারে কি বললি? তোমার লজ্জা ভাঙানোর জন্য ওই কথা বলছি। আমি আস্তে আস্তে নিচে চলে গেলাম। দুলাভাই, আমার বান্ধবীটা কই? ওই যে আসতেছে। তারপর আমি নীলা আর ঈশিতা নাস্তা করে নিলাম, আর বাকিরা আগে নাস্তা করে নিয়েছে। দুলাভাই, আপনি রেডি তো? কেন? হঠাৎ ঈশিতা আম্মু এসে, তোমরা দুজন ঈশিতার সাথে শপিং মলে যাও, আর শপিং মলে গেলে ইতিশার হবু জামাইও আসবে। জি আঙ্কেল। তারপর আমরা তিনজন একটা মাইক্রোতে করে বেরিয়ে পড়লাম। অবশ্য গাড়িটা ঈশিতা চালাচ্ছে, আমি আর নীলা পিছনে বসে আছি। গাড়িটা পথ বেয়ে চলতেছে, আর আমি বাইরে প্রকৃতি জানালা কাজ দিয়ে দেখতেছি। নীলা আমার হাতে হাত রাখতেই আমি ওর দিকে তাকাতে ওর সামনের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি আর ওর কিছু বললাম না। তারপর শপিং মলে গাড়ি পার্কিং করে বের হয়ে আসতেই দুজন আমার দিকে এগিয়ে আসতেছে। অবশ্য একজন ছেলে আর একজন মেয়ে। ওরা দুজন আমার কাছে এসেই দাঁড়াতে বুঝলাম ছেলেটা আর কেউ না, ঈশিতার হবু জামাই, আর মেয়েটা বোধহয় ওনার বোন। হাই, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো নেই। কেন রনি, তোর আবার কি হলো? তোর বান্ধবীটা আমাকে বিয়ের আগে চেয়ে পেয়ারা দিতেছে, না জানি বিয়ের পর কি করে। আমি তোকে প্যারা দেই? দাঁড়া, তোকে বিয়ের পর বোঝাবো প্যারা কি জিনিস। ওদের কাণ্ড দেখে আমরা সবাই হাসতেছি, তবে এতক্ষণে বুঝলাম ওদের লাভ ম্যারেজ হচ্ছে। অভ্র, তোমাকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রনি, আমার হবু বর, আর ও হচ্ছে আমার একমাত্র ননদ রীতা। তারপর ওরা সবাই শপিং করতে চলে গেল, আমি বাদে। আমি বাইরে একটা টুলে বসে পাবজি খেলতেছি। হঠাৎ দেখলাম ওই মেয়েটা মানে রীতা এসে আমার পাশে দাঁড়ালো। হাই। আমি খেলাটা শেষ করে
বলেন। আপনাকে ভেতরে ডাকতেছে। আসছি। বাই দ্য ওয়ে, তুমি কিসে পড়ো? ক্লাস 9-এ। তারপর আমি আর রিতা ভিতরে চলে গেলাম। পাক্কা 3 ঘন্টা পর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে খাবার খেয়ে বাসায় ফিরলাম। তারপর বাসায় ফিরে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে গেলাম। সেখানে গিয়ে দেখি মেয়ের মেলা। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি নীলাও ওখানে আছে, তবে অনেকগুলো মেয়ের সাথে বসে গল্প করতেছে। নীলা, দেখেছিস? ছেলেটা আমাদের দিকেই কিন্তু আসছে। ছেলেটা কিন্তু সেই আমাকে প্রপোজ করলে আমি আজই ওকে বিয়ে করে নেব। নীলা চুপচাপ ওদের কথা শুনছে, আর এখানে দেখলাম রীতিও বসে আছে। কি রে নীলা, অভ্র যে আসছে আমাকে তো বলিসনি। তোরা কি শুরু করেছিস? এটা তোদের দুলা ভাই। তুই অভ্রকে কবে বিয়ে করলি? 3 দিন আগে। আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম। তখন দুলা ভাই কেমন আছেন? ভালো। হৃদের দিকে চেয়ে দেখি ওর মন খারাপ। তাতে আমার কি? নীলা, রুমে আসো। আমি এই বলি রুমে চলে আসলাম। একটু পর নীলা রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার সামনে এসে, কেন ডেকেছো? তুমি আমাকে পেয়েছোটা কি? যখন তখন সবার সামনে আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতেছো। নীলার দিকে তাকিয়ে দেখি ওর মুখ কালো করে আছে। দেখো, আমার এসব একদম ভালো লাগছে না। প্লিজ বন্ধ করো এসব। নীলা আবার কান্না করতে করতে বাথরুমে চলে গেল। আচ্ছা, আমি কি এটা ঠিক করেছি নাকি ভুল? একটু পর নীলা বাথরুম থেকে বের হলো, তবে ওর চোখগুলো ফুলে গেছে, বোধহয় কান্না করেছে। নীলা এবার ওর ব্যাগটা নিয়ে নিচে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নীলার আসার কোনো পাত্তাই নেই। সন্ধ্যায় নিচে গিয়ে খেয়ে আসলাম। আন্টিকে নীলার কথা জিজ্ঞেস করতে আন্টি বলল নীলা আর ঈশিতা কোথায় যেন গেছে। তারপর রুমে এসে মুখটা কালো করে বিছানার উপর বসে আছি। দূর, কিছুই ভালো লাগছে না। পকেট থেকে ফোনটা বের করে পাবজি খেলতে লাগলাম। 1 ম্যাচ শেষ হতে ফোনটা রেখে দিলাম। রাতে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে বিছানায় বসে পা ধোলাচ্ছি। হঠাৎ দেখলাম নীলা রুমে এসে দরজাটা আটকে আমার পাশে ব্যাগটা রেখে বাথরুমে চলে গেল। একটু পরে ওর বাথরুম থেকে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে দেখি ওকে যেন খুশি খুশি লাগতেছে। কোথায় গিয়েছিলে? একটু বাইরে গেছিলাম। নীলা ওর ব্যাগটা থেকে একটা কাগজ বের করে আমার সামনে রেখে একটা কলম আমার হাতে দিয়ে বলল, এখানে একটা সাইন করে দাও তো। আজ এমনিতে ওকে কষ্ট দিছি, তাই কিছু বললাম না। কলমটা হাতে নিয়ে কাগজটা একটা সাইন করে দিলাম। কাগজটা নীলা হাতে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাচ্ছিলাম। তখন নীলা, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? ঘুমাতে। সেটা তো দেখতেই পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করতেছো কেন? বিছানায় এসে ঘুমাবে। আমি কি তোমার জামাই লাগি যে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? লাগো তো। কি কি কি? বেশি কথা না বলে আমার সাথে বিছানায় এসে ঘুমা। সম্ভব না। তুই আসবি নাকি আমি গিয়ে তোকে নিয়ে আসবো? না থাক, আমি আসছি। আমি বালিশটা বিছানায় রেখে ঘুমাতে যাব, তখন নীলা ওর বালিশটা নিচে ফেলে দিল। বালিশটা ফেলে দিলে কেন? তোমার বুকে ঘুমাবো তাই। হো মা, মায়া তো দেখতেছে আমার মারার প্ল্যান করতেছে। জি না, তা হচ্ছে না। কে শুনে কার কথা? নীলা আমার বুকে মাথা রাখলো, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দেখো নীলা, এইসব ছেলে মানুষে বাদ দাও প্লিজ। আর আব্বু আম্মু মামা মামি ওরা জানলে কি হবে? কিছু হবে না। নীলা আমার বুকে আদর করে নীলার মুখটা আমার বুকের উপর থেকে তুলে আমার মুখের সামনে এসে আমার ঠোঁটগুলো দখল করে নিল। একটু পর আমাকে ছেড়ে দিয়ে, তুই কি কিছু বুঝিস না? আমি তোকে কি? তারপর ও আমার ঠোঁট গালে মুখে পাগলের মতো আদর করতে লাগলো। হঠাৎ আমার হাত দুটো ওর কোমরে চলে গেল। নিজেকে যেন কন্ট্রোল করতে পারছিলাম না। আমি ওকে পাগলের মতো আদর করতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। আমি ওকে আমার বুকের উপর থেকে নামাতে যাব, তখন দেখি আমাদের দুজনের কারো শরীরে কোনো কাপড় নেই। হঠাৎ আমার মনে হলো কাল রাতের কথা। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আমি নীলাকে ধাক্কা মেরে, নীলা, ওই নীলা। কি হয়েছে অব্র? কাল রাতে আমাদের মাঝে কি হয়েছিল? নীলা আমার কপালে একটা আদর মেখে, কেন গো অব্রবাবু, তুমি জানো না? তুমি আমার মতো একটা নিষ্পাপ ছেলের সাথে এটা করতে পারলে? পারলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে, ছাড়ো আমাকে। না। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি এটা কি করলাম নীলার সাথে?
ও তো আমার সম্পর্কে বড় আপু হয়। বাড়ির সবাই যদি এটা জেনে যায় তখন আমি ওদের কি বলবো? আমি এবার নীলাকে বললাম, নীলা, আমাকে বিয়ে করবে? সম্ভব না। প্লিজ নীলা, আমাকে বিয়ে করো। আমি কারো কাছে খারাপ হতে চাই না। ওই একটা মানুষকে কয়েকবার বিয়ে করবা? হ্যাঁ, মানে? আমি তোমার বিয়ে করাবো। আমি তোমাকে কবে বিয়ে করলাম? কালকে একটা কাগজে সাইন করেছো যে, মনে আছে? রাতে? ওটাই আমাদের বিয়ের কাবিননামা। সত্যি? আমি খুশিতে নীলা সারা মুখে আদর করে, ওই হচ্ছেটা কি? আসলে থাক, বলা লাগবো না, চলো গোসল সেরে আসি। আমি পারবো না। আমাকে না জানিয়ে আমাকে বিয়ে করা? প্লিজ। তারপর আর কি, নীলাকে কোলে করে নিয়ে বাথরুমে চলে গেলাম। তারপর গোসল সেরে রেডি হয়ে নিচে গেলাম। আজকে যতবারই আমার আর নীলা চোখে চোখ পড়েছে ততবারই আমরা দুজন লজ্জায় আমি নাকি বিয়ে করেছি। আমার বিশ্বাসই হচ্ছে না, তাও আবার আমার নীলা আপুকে। থুকু, নীলারে! ইস, কথাটা মনে আসতেই আমার হেব্বি হাসি পাচ্ছে। আপনারা আবার কিছু মাইন্ড করবেন না। আজকে ঈশিতার গায়ে হলুদ, সবাই যে যার মতো ব্যস্ত, একে আমি বাদে। বিকেলে ছাদে বসে আছি, তখনই রীতি আমার দিকে চেয়ে, অভ্র, আমায় একটা সত্য কথা বলবে? বলো। নীলা কি সত্যিই তোমার বউ? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। রীতি আমার দিকে এক নজরে চেয়ে আছে। একটু পরও বলল, আচ্ছা, বাই, ভালো থেকো। রীতি এই বলে নিচে চলে গেল। সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখন নীলা এসে, নাস্তা করছো? আমি কিছুই বলতেছি না। নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, কি হলো, কথা বলতেছো না কেন? রাগ করলে বুঝি? আমি এখনো চুপ করে আছি। অভ্র। আমি চুপচাপ ওর কথা শুনতেছি, কিন্তু কিছু বলতেছি না। আসলে ও আজ সারাদিন আমার সাথে এক খবরও দেখা করেনি, তাই। নীলা গিয়ে দরজাটা আটকে এবার সোজা আমার কোলে এসে বসলো। শালার মাইয়া, আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম। যাই হোক, আমি ওর দিকে তাকাতে পারতেছি না শরমে, আর ও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ওর দিকে তাকাতেই ও আমার দিকে চেয়ে দুষ্ট একটা হাসি দিয়েছে। নীলা, কি হচ্ছে এসব? আসলে ও আমার সাথে যা শুরু করেছে। এখন তো কিছুই হয়নি, তবে এবার হবে। মানে? নীলা ওর হাত দিয়ে আমার চোখ বন্ধ করে দিল। তারপর আমার ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। একটু পর ও আমাকে ছেড়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপর ওর মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওর চুলের বিলি কেটে দিয়েছি, আর পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। শোনো অভ্র, তুমি শুধু আমার, আর কারণ না, বুঝলে? না, আমি ওদের রাগানোর জন্য কথাটা বললাম। কি বললি? একটু আগেও আমাকে কত সুন্দর করে তুমি বলে রেখেছিল, আর এখন তুই? ওই অভ্রের বাচ্চা! হ্যাঁ গো, মিসেস অব্রের বাচ্চা। আমি ওকে রাগানোর জন্য। তবে রে পাজি! আমাকে আর পাইকে এক দৌড়ে বাথরুমে ফ্রেশ হয়ে চুপি চুপি রুমের ভিতরে ঢুকলাম। দেখলাম নীলা নেই, আর রুমের দরজাটাও খোলা। বিছানায় বসে ফেসবুক চালাচ্ছি। তখন নীলা নাস্তার প্লেটটা আমার সামনে রেখে, নাস্তা করে নাও। তুমিও নাও। তারপর আমরা দুজন মিলে নাস্তা করে নিলাম। নীলা নাস্তার প্লেট নিয়ে রুমের দরজার কাছে গিয়ে, ঈশিতার গায়ে হলুদ, তাই তোমার সাথে একবারে রাতে ঘুমানোর সময় দেখা হবে। আর হ্যাঁ, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবি না। আচ্ছা, নীলাকে আমাকে জ্ঞান দিয়ে গেল নাকি ট্রেড, বুঝতেছি না। যাই হোক, নিচে গিয়ে দেখি কয়েকটা মেয়ে পটাতে পারি কিনা। আপনারা আবার অন্য কিছু ভাববেন না। যাই হোক, নিচে গিয়ে এক ভাইয়ের বাইকে করে ঘুরতে গেলাম। রাতে এসে বাসায় এসে দেখি হলুদ অনুষ্ঠান চলছে। আমি নীলাকে খুঁজে পাচ্ছি না। অবশেষে দেখলাম আমার সিনিয়র বউটা হলুদ শাড়ি পরে আছে। তাকে দেখতে একবারে হলুদ পরি মতো লাগছিল। অনুষ্ঠান শেষ হলো রাত 3টার দিকে। তারপর ফ্রেশ হয়ে বিছানায় এসে পা দুলাচ্ছি, তখন নীলা বাইরে থেকে এসে ফ্রেশ হতে গেল। একটু পর ফ্রেশ হয়ে এসে দরজাটা আটকে দিয়ে আমার পাশে বসলো। আমার বাবুটা কি করে? তার বউয়ের কথা ভাবে। এই রে, আমি বলে ফেলেছি। সত্যি? আমার ঘুম পাচ্ছে। আমারও।
তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। তবে নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সকালে নীলার ডাকে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে আমি আর নীলা নিচে গিয়ে নাস্তা করে আসলাম। দুপুরের দিকে জামাই চলে আসছে, সবাই জামাইকে নিয়ে ব্যস্ত, আর আমার চোখ নীলাকেই খুঁজছে। হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়তে দেখি নীলা একটা নীল শাড়ি পরে আছে। আমি এক নজরে ওর দিকে চেয়ে আছি। ওকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নামা এক নীল পরি। নীলা আমার সামনে এসে, কি দেখো এমন করে? পরি দেখি। আমি মোটেও এত সুন্দর না। আমি ওর বাপ নাই ডুবে, সেটা আমি জানি। কি বললি কুত্তা? এই রে, ওর প্রশংসা করতে গিয়ে আমি আবার কি বলে ফেললাম। ধুর, ঈশিতার বিয়েটা সম্পূর্ণ হলো আর আমাদের ছুটি। আমি আর নীলা বিকেলে বাসে করে বাসায় ফিরছি। অবশেষে রাত্রে আমরা বাসায় পৌঁছালাম। তবে বাসায় ফিরে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ পুরো বাসাটা বিয়ে বাড়ির মতো করে সাজানো। বাসার ভিতরে আসতেই আমি একজনকে দেখি, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আব্বু, কেমন আছো? ভালো। আমি আব্বুকে ছেড়ে দিয়ে বললাম, আব্বু তুমি হঠাৎ এখানে? আব্বু আমার দিকে মুচকি হেসে বলল। আব্বুর কথা শুনে আমি বুকা বনে গেলাম। আমাকে এমন থাকতে দেখে মামি হালকা হেসে বলল, এখানে অবাক হওয়ার কিছু নেই, নীলা আমাদের সব বলেছে। মানে? তোমার আর নীলার বিয়ে হয়েছে যে, সেটা আমরা সকলে জানি। নীলার দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো। অভ্র, জি আম্মু। আমরা সকলে একটা ডিসিশন নিছি। কি? কালকে তোদের আবার বিয়ে হবে। আমার কথা শুনে আমরা দুজন লজ্জায় পড়ে গেলাম, আর তারা আমাদের এমন চাহনি দেখে হাসতে হাসতে শেষ। তারপর আর কি, আমি সোজা রুমে এসে বাথরুমে চলে গেলাম, আর ফ্রেশ হয়ে এসে দেখি নীলাও রুমে আছে। তুমি এই রুমে কেন? আমার রুমে তুমি কেন এসেছো? ভুলে যেও না অভ্র, আমি তোমার স্ত্রী। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে না জানিয়ে বাসার সবাইকে আমাদের বিয়ের বিষয়টা বলা ঠিক হয়েছে? ওরা প্রথম থেকেই সবটা জানে। কি? ওই যে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, আর তুমি এখানে আসার পর থেকে তোমার সাথে আমার যা যা হয়েছে সবটা ওনারা জানে। কি বলছো? সব সত্যি। কিসের কথা কি ওদেরকে বলছো? আমার কথা শুনে নীলা তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। তারপর নিচে গিয়ে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। রাতে নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে নেই। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি অনেক লোকজন এখানে। ও, আজ তো আমাদের আবার বিয়ে, মানে আমার আর নীলা। মামিকে ডেকে নাস্তা করে নিলাম। দুপুর 12:30 দিকে নীলা কয়েকটা ছেলে বন্ধু আমাকে সাজিয়ে নিয়ে সোফায় বসালো, আর আমার পাশে নীলাকে। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলো। একটু পর কাজী একটা পেপারে নীলার সাইন নিল। এবার আমি সাইন দিতে যাব, তখনই মিম দৌড়ে আমার কাছে এসে, আমি এই বিয়ে মানি না। হচ্ছেটা কি মিম? তুমি শুধু আমার, আর কারো না। মিমের কাণ্ড দেখে আমরা সবাই অবাক। আসলে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে, তাই বাইরের লোকজন তেমন নেই, শুধু নীলার কাজিন আর আত্মীয় স্বজনরা আছে। নীলা এবার আর চুপ থাকতে পারেনি। ওই ছেমরি, তোর সমস্যা কি রে? দেখুন আপু, আপনি চুপ থাকুন, এটা আমার আর আদ্রের বিষয়। মিমের কথা শুনে আমি তো শকড খেয়ে গেলাম। আর নীলা আমার বিয়ে ভাঙতে এসে আবার বলছে সেটা তোর আর অভ্রের বিষয়, আর আমি চুপ থাকবো কেন? হ্যাঁ দেখুন আপু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। মিমের এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারিনি। কে তোমাকে ভালোবাসে? আদ্র, তুমি চুপ থাকো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। মিমের কথা শুনে আমি তো এবার নীলা গিয়ে মিমের গালে কষে দুটো থাপ্পড় দিল। নীলা মিমের চুল ধরে টানাটানি শুরু করেছে, আর মিমের আম্মু এসে ওকে একপাশে নিয়ে গেল, আর আমি নীলাকে। মামামি গিয়ে মিমকে বোঝাতে লাগলো। প্রায় আধ ঘন্টা বোঝানোর পর অবশেষে মিমের আম্মু জোর করে মিমকে ওনার সাথে বাসায় নিয়ে গেল, আর নীলা ভয়ে আমাকে জড়িয়ে ধরে আসে। নীলা, সবাই দেখছে। আমি নীলার কানে কানে কথাটা আস্তে করে বললাম। নীলা এখন আমাকে জড়িয়ে ধরে আছে। এবার আমি, নীলা এবার তো ছাড়ো, নাহলে তো বিয়ে করতে পারবো না। নীলা সাথে সাথে আমাকে ছেড়ে দিল। বিয়ের কাজ শেষ হলে নীলাকে নিয়ে আমার বাসায় ফিরছি, কুমিল্লার বাসায়। ভিতরে ঢুকতেই দেখি আমার হারামি বন্ধুগুলা বসে আছে। রাতে ছাদে দাঁড়িয়ে হারামিদের সাথে গল্প করছে।
রাত 11টার দিকে ওরা জোর করে আমায় বাসার ভিতরে ঢুকিয়ে দিল। আমি ভিতরে ঢুকে গিয়ে দরজাটা আটকে সামনে যেতে নীলা এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে, তখনই, তোমার জায়গা এইখানে নয় পাগলি, এইখানে, বুঝলে? আমি ওকে আমার বুকে টেনে নিয়ে কথাটা বললাম। নীলা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে আছে, হয়তো আমাকে হারানোর ভয়। ওই পাগলি, কাঁদছো কেন? আমি ওর কপালে ভালোবাসার একটা পরশিকে কথাটা বললাম। আজ যদি মিম। নীলা আবার কাঁদতে লাগলো। তোমার ওযু আছে? হুম। তারপর আমরা দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম নতুন জীবন শুরু করার আগে। ওগো শুনছো? হুম। আমার না হেব্বি হাসি পাচ্ছে। কেন? জানি না, দ্যাট আমার একটা লাগবে। হবে না। কেন? আমাকে প্রপোজ করেছিস? না। তাহলে আগে প্রপোজ কর। কি হলো? বিছানার উপর থেকে একটা গোলাপ ফুল নিয়ে, হাজারটা ভুল করলেও রেখে দিব শুধরানোর তালিকায়। ভালোবাসি, ভালোবেসে যাব এই হৃদয়ের অট্টলিকায়। ওই মিসেস অব্র, আমি তোমাকেই ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব। আই লাভ ইউ। আমি ওর সামনে হাঁটু গেড়ে ফুলটা দিয়ে কথাটা বললাম। নীলা আমার হাত থেকে ফুলটা নিয়ে, আমিও তোকে ভালোবাসি। নীলা আমাকে জড়িয়ে ধরলো আর আমি ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। হঠাৎ ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর আমার ঠোঁটজোড়া নিজের কপালে নিয়ে নিল। আর বাকিটা ইতিহাস। আর হ্যাঁ, যেটা বলছি